ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্ধবার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পাওয়ার জন্য আমাদের স্টুডেন্টস এডুকেশন ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও কমেন্টে দেয়া লিংক অথবা ডেসক্রিপশন থেকে। এবং এই গ্রুপে তোমরা তোমাদের পরীক্ষার আগের রাতে অবশ্যই সাজেশন গুলো পেয়ে যাবা। তাছাড়া তোমাদের যার যে বিষয় দরকার তখনই কিন্তু তোমরা মেসেজ করতে পারবা বা গ্রুপে পোস্ট দিতে পারবা, সেই পোস্টের মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই দেওয়া হবে অথবা যার যে প্রশ্ন বা যে নমুনা প্রশ্ন দরকার সেটা প্রদান করা হবে। সো দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের এই গ্রুপে। আর হ্যাঁ, স্টুডেন্টস এডুকেশন ফেসবুক পেজে ফলো দিতে ভুলো না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র কোশ্চেন পেপার নিয়ে। সো যদি তোমরা শেষ পর্যন্ত দেখতে পারো, আমি ইনশিওর করতে পারি এখান থেকে বেশ কিছু কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবা। অনেকেই বলে ভাইয়া যে প্রত্যেকটা প্রশ্ন কি একদম সরাসরি কমন আসবে? আমি বলবো ভাইয়া না, সরাসরি কমন পাওয়ার কোনো উপায় নাই, বাট কিছু সংখ্যক কমন আসবে। যেমন আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্র সাজেশন দিয়েছিলাম, সেখান থেকে বেশ কিছু কমন আসছে, বাট পুরো প্রশ্ন কিন্তু হুবহু আসেনি এবং আসবেও না, কারণ এইটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো তোমাদের কাজ কি, ভিডিওটা কন্টিনিউ করা, এখান থেকে বেশ কিছু কমন পেয়ে যাবা, কারণ এই 7-8 মিনিটের ভিডিও তোমার জন্য তো খুব বেশি লং টাইম নয়, তাই না? সো দ্রুত সাবস্ক্রাইব করে রাখো আর হচ্ছে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর হচ্ছে ওই যে বললাম, কমেন্টে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে আছে, গ্রুপে যুক্ত হয়ে যাও। তো প্রথমেই ফার্স্টে আমরা তোমাদের যে কাজটা করব সেটা হচ্ছে, তোমাদের যে 30টা এমসিকিউ আছে, যে 30টা এমসিকিউ আসে, সো এই 30টা এমসিকিউ আগে আমরা কভার করে নেব। ওকে, 30টা এমসিকিউ আমরা উত্তর সহ একটু দেখে নেই, এটা নবম শ্রেণীর জন্য, তাই না? আচ্ছা, প্রথমেই আমরা 1 নম্বর থেকে শুরু করি ইনশাল্লাহ। সো শেষ পর্যন্ত থাকো ভাইয়া, আশা করি ভালো কিছু হবে। সো 1 নম্বরে দেখো বলা হয়েছে ধ্বনির প্রতীককে বলা হয়, কি বলা হয়? তো আমাদের 1 নম্বরের অ্যান্সারটা হবে বর্ণ, অর্থাৎ ধ্বনির প্রতীককে বলা হয় হচ্ছে বর্ণ। এর পরবর্তীতে 2 নম্বরে আমাদের কোশ্চেনটা কি একটু দেখি। 2 নম্বরে বলছে হচ্ছে উ উচ্চারণের সময় জিভের অবস্থান কোথায় হয়? তো আমাদের 2 এর অ্যান্সারও দেখতে পাচ্ছ গ হবে, অর্থাৎ উচ্চ পশ্চাৎ হবে। তাহলে উ যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের জিভের অবস্থান উচ্চ পশ্চাৎ। 3 বলছে যে পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটা? তো আমাদের 3 নম্বরের অ্যান্সার হবে ক, অর্থাৎ ল। ল হচ্ছে কি পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। বলছে এ বর্ণের বিবৃত উচ্চারণের উদাহরণ কোনটা? তো আমাদের 4 এর অ্যান্সার হবে ঘ, অর্থাৎ খেলা, খেলা, এ, এখানে এ আছে। আচ্ছা, এর পরবর্তীতে দেখো 5 নম্বরে আমাদের কোশ্চেনটা কি বলছে যে যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে? তো আমাদের 5 নম্বরের অ্যান্সার হবে ক, অর্থাৎ বলক। এর পরবর্তীতে 6 নম্বরে বলছে যে নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ? তো আমাদের 6 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে ক নম্বরটা, অর্থাৎ প্রবীণ। 7 বলছে যে তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? তো আমাদের 7 এর অ্যান্সার হবে ঘ, অর্থাৎ তদ্ধিতান্ত শব্দ। এর পরবর্তীতে 8 বলছে নিচের কোনটি কৃত প্রত্যয় সাধিত শব্দ? তো আমাদের 8 এর অ্যান্সার হবে ক, অর্থাৎ বর্ধমান। এর পরবর্তীতে 9 বলছে যে নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? তো আমাদের 9 এর অ্যান্সার হবে ক, 9-6, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। 10 বলছে পদ বিবেচনায় শব্দ কত প্রকার? তো আমাদের 10 এর অ্যান্সার হবে গ, অর্থাৎ 8 প্রকার। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের 11 নং কোশ্চেনে বলছে যে জাতি বিশেষের উদাহরণ কোনটা? তো অ্যান্সার হবে হচ্ছে নদী। এরপরে 12 নম্বরে বলছে বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে বা কি শব্দ বলে? তো আমাদের 12 নম্বরের অ্যান্সার হবে ক, অর্থাৎ সর্বনাম শব্দ বলা হয়। এর পরবর্তীতে চলন্ত ট্রেন থেকে লাফ দিও না বাক্যটিতে চলন্ত কোন জাতীয় বিশেষণ? অ্যান্সার হবে ক, অর্থাৎ অবস্থাবাচক বিশেষণ। আচ্ছা, ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয়? তো অ্যান্সার হবে গ, অর্থাৎ বিভক্তি যুক্ত হয়ে। এরপরে বলছে যে মিছিলটি সামনে এগিয়ে যায় বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে? তো অ্যান্সার হবে গ, অর্থাৎ স্থানবাচক। এর পরবর্তীতে আমরা 16 নং কোশ্চেনের দিকে যাই, দেখি 16 নং কোশ্চেনে কি বলছে। আচ্ছা, একটু খেয়াল করো। দেখো আমাদের 16 নম্বর কোশ্চেনে বলছে যে নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে? তো আমাদের 16 অ্যান্সার হবে ঘ, তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি। এর পরবর্তীতে 17 নং কোশ্চেনে বলা হয়েছে যে কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয়? 17 অ্যান্সার হবে গ, অর্থাৎ সাপেক্ষ যোজক। এরপরে দেখো 18 নম্বরে বলছে যে অনুমোদন, সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে?
18 অ্যান্সার হবে ক অর্থাৎ সিদ্ধান্ত আবেগ শব্দে। এর পরবর্তীতে 19 বলছে যে সজল স্কুলে যায়, এখানে বাক্যের উদ্দেশ্য কি? তো উদ্দেশ্য বা সাবজেক্ট এখানে হচ্ছে আমাদের সজল। এর পরবর্তীতে 20 বলছে যে বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে কোন বর্গ তৈরি করে? তো 20 অ্যান্সার হবে ক অর্থাৎ বিশেষ্য বর্গ তৈরি করে। আচ্ছা, এর পরবর্তীতে 21 বলছে যে বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলে কি বলে? তো 21 অ্যান্সার হবে গ পূরক বলে। 22 বলছে সে এখানে এসেই বসে পড়লো, বাক্যটির যৌগিক বাক্যরূপ কোনটা? তো অ্যান্সার হবে ঘ অর্থাৎ সে এখানে এলো তারপরে বসে পড়লো। এরপরে 23 বলছে যখন বিপদ আসে তখন দুঃখও আসে, এটি কোন ধরনের বাক্য? তো 23 অ্যান্সার হবে গ অর্থাৎ এটা হচ্ছে একটা মিশ্র বাক্য। আচ্ছা, এর পরবর্তীতে 24 বলছে যে বাচ্যার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? অ্যান্সার হবে হচ্ছে ক অর্থাৎ মুখ্য অর্থ। এর পরবর্তীতে বলছে যে পটল তোলা এর সমার্থক বাগধারা কোনটা? তো অ্যান্সার হবে ক অর্থাৎ অক্কা পাওয়া। এর পরবর্তীতে আমাদের 26 নং কোশ্চেনে বলা হয়েছিল যে কোন বাগধারাটি ভূমিকা না রাখা অর্থ প্রকাশ করেছে? তো এখানে আমাদের অ্যান্সার হবে চোখ বুজে থাকা। চোখ বুজে থাকা মানে কি? ভূমিকা না রাখা। এরপরে 27 নম্বরে আছে আদিত্য, সবিতা, রবি, দিবাকর ইত্যাদি কোন শব্দের প্রতিশব্দ? তো অ্যান্সার হবে খ অর্থাৎ সূর্য শব্দের প্রতিশব্দ। এর পরবর্তীতে আমাদের নিচের কোনটা ভূত শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে? তো অ্যান্সার হবে গ অর্থাৎ ভবিষ্যৎ। তাহলে ভূত শব্দের বিপরীত হচ্ছে কি? ভবিষ্যৎ। এর পরবর্তীতে 29 নম্বরে একটু খেয়াল করো, বলছে কি যে শব্দ জোরে শব্দের অর্থের পার্থক্য বোঝা যায় কিভাবে? তো আমাদের 29 নম্বরের অ্যান্সার হবে ক অর্থাৎ প্রসঙ্গ বিবেচনায়। আর 30 নম্বরে বলছে যা বাক্য মনের অগোচর, এক কথায় কি বলবো তাকে? আমরা এক কথায় বলবো অবাঙ্গ মনস্গোচর। ওকে, তো এই হচ্ছে আমাদের 30টা এমসিকিউ গেল। এর পরবর্তীতে আমরা দেখি এরপরে কি আছে। তো দেখো এরপরে আমাদের রচনামূলক কোশ্চেন আছে, এখানে রচনামূলক কোশ্চেন। তো এখানে আমাদের মার্ক থাকবে হচ্ছে ৭০। তো ৭০-এর ক্ষেত্রে আমাদের দেখো যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো। তো এখানে আমাদের দুইটা বিষয় আছে অনুচ্ছেদের, একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর একটা বিশ্ববিদ্যালয়। এরপরে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো, এখানে ক নম্বর আছে অথবা খ নম্বর আছে, যে কোনো একটা লিখতে হবে। তো এটা হচ্ছে একটা পত্র আর একটা হচ্ছে প্রতিবেদন। এর পরবর্তীতে তিনি বলছে সারাংশ লেখো। তো এখানে সারাংশ আমাদের একটা বিষয়বস্তু আছে, এটার উপর সারাংশ লিখতে হবে, অথবা তুমি চাইলে একটা কবিতার উপর সারমর্মও লিখতে পারো, যে কোনো একটা তোমাকে করতে হবে। এর পরবর্তীতে আমাদের 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কি যে কোনো একটি ভাব সম্প্রসারণ করো। সো এখানে ক খ আছে একটা গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নয় বিদ্যা নয় ধন হলে প্রয়োজন, এটার উপর ভাব সম্প্রসারণ। অথবা খ নম্বর যেটা আছে বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আক্রিয়া পড়িয়া থাকে। তো এই হচ্ছে তোমাদের ভাব সম্প্রসারণ। এরপরে 5 নম্বরে কি আছে একটা অনুচ্ছেদ আছে ইংরেজিতে, যেটাকে তোমাকে বাংলায় কনভার্ট করতে হবে। এটা তোমাদের ইংরেজি বইয়েই আছে, হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট। এর পরবর্তীতে 6 বলছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা, এই তিনটার যে কোনো একটাতে প্রবন্ধ রচনা লিখলেই হয়ে যাবে। এখান থেকে তোমরা ৭০ মার্ক পেয়ে যাবা। সো যাই হোক, আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকো, দ্রুত সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।